শুরু হয়েছে এইচপি ইউনিটের 15 দিনের ক্যাম্প। জাতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়া ক্রিকেটারদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেয়াই লক্ষ্য বোর্ডের। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরু হয়েছে এইচপি ইউনিটের 15 দিনের ক্যাম্প। বয়স নয়, জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে চলবে এই প্রস্তুতি পর্ব। এনসিএল এর টি-20 ফরম্যাট সহ বিসিএল ও এনসিএল সামনে রেখে চলবে এই ক্যাম্প। সবশেষ অস্ট্রেলিয়া সফরে দলের পারফরমেন্স সন্তুষ্ট করলেও তামিম আফিফদের ব্যক্তিগত পারফরমেন্স হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে। দারুণ একটা অস্ট্রেলিয়া ট্যুর শেষ করে দেশে এসেছে এইচপি ইউনিট। ফাইনালে হারলেও রাব্বি, জিসান, রিপনরা পারফরমেন্সে ছাপ ফেলেছেন টপ এন্ড টি-20 সিরিজে। দেশে এসে আবারও নিজেদের ঝালিয়ে নেয়ার পর্ব শুরু হচ্ছে এই উঠতি তারকাদের। হোম আপ ক্রিকেটে সোমবার থেকে শুরু হবে 15 দিনের ক্যাম্প। চলতি বছর আর কোনো সফর না থাকলেও ঘরোয়া টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন চালিয়ে যাবে রেড অ্যান্ড গ্রিন। এইচপি আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, আজকে প্লেয়াররা রিপোর্ট করছে এবং কালকে থেকে ক্যাম্প শুরু হচ্ছে, যেটা 15 দিনের একটা ক্যাম্প হবে। তারপরে এখন ক্যাম্পটা বেসিক্যালি হচ্ছে আমাদের সামনে এনসিএল শুরু হচ্ছে। এনসিএলকে বেস করেই তাদের প্রিপারেশনটা শুরু হবে। তার পাশাপাশি আমাদের ইমার্জিং একটা ট্যুরও রয়েছে, একটা টুর্নামেন্ট রয়েছে, সেটা খেলতে যাব। সেটা যাওয়ার আগে হয়তো আবার আমরা শর্টলিস্ট করে ইমার্জিং টিম নিয়ে আবার একটা ক্যাম্প হবে এইচপির। টপ এন্ড টি-20 সিরিজে তরুণরা পারফর্ম করলেও হতাশ করেছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই মুখ তানজিদ তামিম ও আফিফ হোসেন ধ্রুব। বিশেষ করে আফিফের জন্য পুরনো ব্যর্থতা নতুন করে সামনে এসেছে বিগ ব্যাশের বয়সভিত্তিক দলগুলোর বিপক্ষে। তাদের এই পারফরমেন্স চিন্তার কারণ বিসিবিরও। তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি। অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে, একটু রিল্যাক্স থাকে, সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল। বাট আফিফ আর তামিমের পারফরমেন্সটা যদি আমি বাদ দিই, বাকি যারা ছিল, আমি যদি শামীমের কথা বলি, সে এই টুর্নামেন্টে ভালো খেলেছে। নামে এইচপি হলেও বয়সের কোনো সীমারেখা রাখতে চাচ্ছে না বিসিবি। জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য এই ব্যানারে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে চায় নীতি নির্ধারকরা। এইচপিতে এখন কোনো এজ বিরিয়ারটা হয়তো আমরা ফলো করব না নেক্সট টাইম থেকে, বিকজ আমাদের জানি যে এটা বেসিক্যালি ইমার্জিং টিম হিসেবে আমরা চিন্তা করি। সো ইমার্জিং টিম যখন খেলতে যায় তখন কিন্তু আগে একটা এজ বিরিয়ার ছিল, এখন কিন্তু সেই এজ বিরিয়ারটা থাকছে না। সো সেই জায়গা থেকে এইচপিতে আমরা লাইক আন্ডার 23 এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার। নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিজিং প্লেয়ার থাকে, তারা হয়তো আন্ডার 23 পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না, বাট তারা প্রমিজিং, সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে। চলতি বছরে এই ক্যাম্প দিয়েই প্রস্তুতি পর্বের ইতি টানবে হাই পারফরমেন্স ইউনিট। এরপর এনসিএল এর টি-20 ফরম্যাট, বিসিএল ও এনসিএল এর লঙ্গার ভার্সনে ক্রিকেটাররা চালু রাখবে নিজেদের ঝালিয়ে রাখার মিশন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। এইচপি ইউনিটের অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়ন, স্বস্তির সুবাতাস বইছে, সেটা মাঠের ক্রিকেট এবং অফিসিয়াল যে কার্যক্রম চলছে বিসিবির সব জায়গাতেই। রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিসিবির অফিসিয়াল কার্যক্রমে একটা ধীরগতি এসেছিল। নতুন প্রেসিডেন্ট এসেছেন, নতুন পরিচালনা কমিটি নিয়ে তিনি যেভাবে কাজ করছেন সেটার একটা ছাপ কিন্তু মাঠের ক্রিকেটেও পড়েছে, যেটার মূল অংশটা আমরা দেখতে পাচ্ছি। রাওয়ালপিন্ডি টেস্টে একটা টেস্ট বাংলাদেশ জিতেছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটার চলমান আছে, সেখানেও বাংলাদেশ এখন বেশ ভালো অবস্থানে আছে। কিন্তু ন্যাশনাল টিমের বাইরেও এই মুহূর্তে বিসিবির অনেকগুলো কার্যক্রম পরিচালনা করছে তারা বেশ কিছুদিন ধরেই, বিশেষ করে এইচপি এবং এ টিমকে নিয়ে। সেই জায়গাগুলোতেও কিন্তু বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে বেশ একটা পজিটিভ জায়গায় দাঁড়িয়ে আছে। বিশেষ করে এইচপি টিমের কথা বলতে হয়, বিশাল একটা সফর তারা শেষ করেছে অস্ট্রেলিয়াতে। 4 দিনের ম্যাচ খেলেছে, ওয়ানডে খেলেছে, টি-20তে একটা বিশাল সিরিজ খেলেছে টপ এন্ড টি-20 নামে। সেখানে বাংলাদেশের এইচপি টিম রানার আপ হয়েছে। তারপরে সেই টিমটা থেকে অনেকেই আবার পাকিস্তানে এসে এই টিমের সঙ্গে, বাংলাদেশ এই টিমের সঙ্গে যোগ দিয়েছেন। পাকিস্তান শাইন্সের সঙ্গে সেখানে ম্যাচ হয়েছে। তো সব কিছু মিলিয়ে এইচপি এ টিম অর্থাৎ পাইপলাইন নিয়ে বাংলাদেশের গত 2-3 বছর তৈরি হয়েছিল যে ন্যাশনাল টিমের বাইরে একটা পুল প্রয়োজন, যেখানে 24-25 জন ক্রিকেটার থাকবে, যাদেরকে যখনই ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটারকে প্রয়োজন হবে যেন সেখান থেকে টান দেওয়া যায়, তারা যেন রেডি থাকে। সেই ব্যাপারটা নিয়ে একটা কাজ করার আগ্রহ ছিল, কাজ করার কথা ছিল, কিন্তু কখনোই আসলে কাগজে কলমে সেই কাজগুলো দেখলেও মাঠের ক্রিকেটে সেটা দেখা যায়নি, যেটা আসলে রিসেন্ট পাস্টে গত কিছুদিন ধরে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে এবং সেটার ধারাবাহিকতাতেই এইচপি এখন একটা সিরিজ শেষ করে বাংলাদেশে আসবার পরপরই সেখানে একটা বিশ্রামের কথা না মানে উঠবে এটাই স্বাভাবিক ছিল, কিন্তু তারপরেও সেখানে বিশ্রাম না দিয়ে এখন কিন্তু এইচপির নতুন করে আবার ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পটা আজকে থেকে 15 দিনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অর্থাৎ মিরপুরের যে একাডেমি মাঠ আছে, মূল মাঠ আছে, সেই জায়গাটাতেই শুরু হয়েছে। আজ সকাল থেকে সেখানে এইচপির যেই প্রাথমিকভাবে যে 30 জন সদস্যকে নির্ধারণ করা হয়েছে তারা এসেছেন, তারা অনুশীলন করেছেন। এখানে ন্যাশনাল টিমের আশেপাশের বেশিরভাগ ক্রিকেটারই রয়েছেন, বিশেষ করে বলতে হয় পেসার তানজিম হাসান সাকিব আছেন, তানজিদ হাসান তামিম আছেন, আফিফ হোসেন ধ্রুব আছেন, রিশাদ হোসেন আছেন। যদিও তাদের অনেককেই আজকে প্রথম অনুশীলনে আমরা দেখিনি, হয়তোবা লম্বা একটা সিরিজ শেষ করে তারা যেহেতু এসেছেন তাদেরকে হয়তোবা ক্ষেত্র বিশেষে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অনূর্ধ্ব 19 দলের যে দলের সদস্যরা রয়েছেন, একদম রিসেন্ট যে অনূর্ধ্ব 19 দলটি শেষ করলো তারা যেমন রয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 19 দলের যে সদস্যরা আছেন আকবর আলীর অধীনে, তারাও কিন্তু অনেকে এখানে এসেছেন। আকবরকে আমরা দীর্ঘক্ষণ দেখেছি ব্যাটিং অনুশীলন করেছেন। একেবারে সকালের দিকের কথা যদি বলি তখন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি বাংলাদেশ ওয়ানডে দলের একজন অপরিহার্য সদস্য, তিনি কিন্তু এই দলটির সঙ্গে এসে প্র্যাকটিস করেছেন, ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। অর্থাৎ একটি কার্যক্রম বিসিবি চালিয়ে যাচ্ছে। তার কারণ পাকিস্তানের এই সিরিজটি শেষ করবার পরপরই কিন্তু বাংলাদেশের আবার ইন্ডিয়া সিরিজ আছে, ইন্ডিয়াতে সফর আছে, সেখানে ইন্ডিয়াতে টেস্ট খেলবে, ওয়ানডে টি20 খেলবে। তো যে কারণে বাংলাদেশের ন্যাশনাল টিমের আশেপাশের প্লেয়াররা আছে তারা যেন একেবারে পিন ড্রপ সাইলেন্স মানে প্রস্তুতিতে থাকেন এবং কোনোভাবেই যেন তাদেরকে নিয়ে কোনো সমস্যা ফেস করতে না হয়, সেই প্রস্তুতিটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং ইন্ডিয়া সিরিজে কখনোই যদি নির্বাচকদের মনে হয় যে নতুন কাউকে একটু বাজিয়ে দেখা যেতে পারে, একটু ফাইন টিউনিংয়ের প্রয়োজন আছে, তাকে যে কোনো মুহূর্তে টান দেওয়ার মতো অবস্থায় কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের বাকি যে ক্রিকেটাররা আছেন তারাও আছেন। রিশাদ হোসেনকে নিয়ে আজ কিন্তু একটা আগ্রহ ছিল সবারই, যদিও তিনি প্র্যাকটিসটায় আসেননি, তাকে এই মুহূর্তে তিনি হয়তোবা ছুটিতেই আছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তবে সেই ছুটি শেষ করে তিনি কবে নাগাদ আসবেন সেটা জানার সবার একটা আগ্রহ কাজ করছে, কারণ গতকাল বিগ ব্যাশের যে ড্রাফট হয়েছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগের, সেখানে কিন্তু রিশাদ হোসেন জায়গা পেয়েছেন। হোভার্ট হ্যারিকেন্সের হয়ে তিনি বিগ ব্যাশে খেলবেন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি এনওসি পান। রিশাদ হোসেনের এই আগ্রহটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি বিগ ব্যাশে আসলে সরাসরি ড্রাফট থেকে পিক হয়েছেন। এর আগে সাকিব আল হাসান দুবার খেলেছেন, কিন্তু দুবারই তিনি আসলে বিগ ব্যাশের মাঝামাঝি সময়ে অন্য একজন ক্রিকেটারের বদলি হিসেবে সেখানে খেলেছেন। তো রিশাদ হোসেন এই জায়গাটা একটু স্পেশাল। তো এছাড়া এইচপির টিম আজ এখানে প্র্যাকটিস করেছে, আগামী 15 দিন চলবে এবং এই বছরে এটাই আসলে এইচপির শেষ ক্যাম্প বলে আমরা যতটুকু জানতে পেরেছি, কারণ এরপরই এনসিএল টি20, এনসিএল লঙ্গার ভার্সন এগুলো চলবে। তো এই মুহূর্তে মিরপুর থেকে এই ছিল আমার কাছে সব শেষ। এবার দেশের ফুটবলের খবর। ভুটানের বিপক্ষে ফিফার 2 প্রীতি ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চাংলি মিথানের অতীত পারফরমেন্সে সতর্ক ফুটবলাররা। 2016 সালে এই মাঠে স্বাগতিকদের কাছে হেরেছিল বাংলাদেশ। টার্ফের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে বাড়তি মনোযোগ ছিল ফুটবলারদের। রক্ষণভাগের উন্নতিতে গুরুত্ব দিয়েছেন কোচ কাবরেরা। ভুটানে পৌঁছানোর পর থেকেই ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম দিন রোমাঞ্চকর হাইকিং অভিজ্ঞতা। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ক্যাবরেরা অনুশীলনের চেয়ে ফুটবলারদের পাহাড়ে দৌড়ানোর ওপরই জোর দেন। একদিন পর এবার অনুশীলনের সুযোগ পেল লাল সবুজ। শুরুটায় জিমে ফিটনেসের পরীক্ষা নিয়েছেন কোচ। 1 ঘন্টা হোটেলের জিম সেশনের পর বিকেলে থিমপুর ছাংজিজি মাঠে টানা অনুশীলন। দীর্ঘ 2 মাস পর আবারও একসঙ্গে অনুশীলন করার সুযোগ মিলেছে জামাল তপুদের। নিজেদের মধ্যে বোঝাপড়ার পাশাপাশি ভুটানের দুর্বলতা ও শক্তির দিকগুলো নিয়েও কাজ করেছেন কোচ ও ফুটবলাররা। মূলত স্ট্রেংথ নিয়ে কাজ করছি আমরা ভালো মতো আগাচ্ছি, ছেলেরা সবাই সুস্থ আছে এবং সবাই মোটিভেটেড যে বাংলাদেশ টিমকে তারা উজ্জীবিতভাবে কিছু দিতে পারে। সম্মিলিতভাবে সবাই মিলে বাংলাদেশকে একটা বিজয়, একটা ভালো রেজাল্ট নিয়ে এখান থেকে ফিরতে চাই আমরা ইনশাআল্লাহ। ওয়েদার অনেক বড় একটা ফ্যাক্ট। বাংলাদেশে এখন অনেক হিট চলতেছে আর এই জায়গায় অনেক কোল্ড, তো এটা আমাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। আর আমরা যেহেতু প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, তো আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা এটা অ্যাডজাস্ট করে আমরা মাঠে ভালো পারফর্ম করার চেষ্টা করব। বেঙ্গালুরু সাফে ভুটানের বিপক্ষে জয়ের সুখ স্মৃতি আছে জামালদের। তবে 2016 সালে এই চাংলি মিথাং স্টেডিয়ামে ড্রাগনের দেশের ফুটবলারদের কাছে হেরেছিল বাংলাদেশ। সে ক্ষত ভোলেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। কিছুদিন আগে এই মাঠেই হংকংয়ের মতো প্রতিপক্ষকেও হারিয়েছে ভুটান। আক্রমণে চেঞ্চোর মতো ফুটবলার থাকায় এবার বেশ সতর্ক তপু। অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আছে তাদের টিমে, তার সাথে আমার সবচেয়ে কি প্লেয়ার হলো চেঞ্চো। তো এইগুলো ব্যাপার আমরা জানি এবং আমাদের কোচিং স্টাফ এবং কোচিং প্যানেলও জানে। তো এটা নিয়ে আমরা আরো ডিটেল কাজ করব, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। 5 সেপ্টেম্বর প্রথম ম্যাচের আগে বেশ কয়েকটা সেশন পাবে ফুটবলাররা। তার আগে নিজেদের গুছিয়ে নিতে চায় বাংলাদেশ।
পারভিন আক্তার, সময় সংবাদ। গঠনতন্ত্র না মেনেই নারী ফুটবল লিগের 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দিয়েছে বাফুফে। অবৈধভাবে এই ক্লাবগুলোকে সদস্য বানানোর পেছনের কারিগর বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এমনই অভিযোগ করেছেন এএফসি ব্রাহ্মণবাড়িয়া ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এছাড়া ক্লাবগুলো কিভাবে সদস্য পদ পেয়েছে সে ব্যাপারেও কোনো তথ্য জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে জানতে সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলেও গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি। বাফুফের সাধারণ সম্পাদক একটা অনৈতিক প্রতারণা ছলচাতুরি এবং পুরো দেশের ফুটবল প্রেমীদের সাথে এবং ডেলিগেট যারা আছেন এবং যারা উপস্থিত ছিলেন সবার সাথে একটা ধোঁকা দিয়েছে। কমাস আগেই বেশ জাঁকজমকভাবে আয়োজন হয়েছিল বাফুফের বার্ষিক সাধারণ সভা। গেল 29 জুনের সেই এজিএমে মহিলা ফুটবল লিগে 4টি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সেই ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেওয়ার ব্যাপারে মানা হয়নি বাফুফের গঠনতন্ত্রের নীতিমালা। অবৈধভাবেই তাদের বানানো হয়েছে কাউন্সিলর, যার নাটের গুরু সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এমন অভিযোগ নিয়ে বাফুফে ভবনে হাজির এফসি ব্রাহ্মণবাড়িয়া ক্লাবের সাধারণ সম্পাদক। সর্বশেষ যে এজিএম অনুষ্ঠিত হয়েছিল সেটাতে অংশগ্রহণ করেছিলাম। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক কর্তৃক বাফুফের গঠনতন্ত্র আর্টিকেল 21 ও 29 ধারা বিরোধী এবং অবৈধ পন্থা অবলম্বন এবং প্রতারণার আশ্রয় নিয়ে মহিলা ফুটবল লিগের 4টি যে ক্লাব আছে তাদেরকে কাউন্সিলর করার জন্য সাধারণ সম্পাদক এজিএমে একটা অবৈধ একটা কার্যক্রম পরিচালনা করছে। যেই প্রক্রিয়াতে সেখানে 4টি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে, এইটার বিরুদ্ধে আমি আজকে এই লিখিত অভিযোগটা দিয়েছি। অভিযোগনামায় উল্লেখ করা হয় বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী কোনো ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার যে নীতিমালা তার কোনোটাই মানেননি তুষার। এমনকি ক্লাবগুলোর সদস্য পদের ব্যাপারে কয়টি ভোট পক্ষে ও কয়টি বিপক্ষে পড়েছে সে বিষয়েও কোনো তথ্য প্রদান করা হয়নি। ফিফার কোনো নিয়মই মানা হয়নি দাবি করে আইনি সহায়তা নেয়ার কথা জানান শাহাদাত। তার উপর যে দায়িত্ব ছিল সেই জায়গা থেকে কিন্তু সে প্রতারণা করেছে, বিশ্বাসভঙ্গ করেছে কাউন্সিলরদের সাথে, ডেলিগেটদের সাথে। এটার জন্য আমরা হয়তো পরবর্তীতে যদি ফিফা থেকে যদি সেরকম আমরা না পাই আমরা মামলা করব। আগামী অক্টোবরই হওয়ার কথা বাফুফে নির্বাচন, তার আগে সদস্য বাড়ানোর অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না। তাই এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হয় বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে, কিন্তু আপাতত গণমাধ্যমের সঙ্গে কোনো কথাই বলতে রাজি হননি ইমরান হোসেন তুষার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ। আগামী 20 সেপ্টেম্বর বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট। গেল মাসে অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ। এবার লাল সবুজের সামনে অনূর্ধ্ব 17 সাফের মিশন। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। এরপর 22 সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলার যুবারা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস সঙ্গী করে মাঠে নামবে দল, কেননা অনূর্ধ্ব 20-এ ভারতের বিপক্ষে সেমিফাইনাল জিতে বাজিমাত করে লাল সবুজের দল। গ্রুপ পর্বে নিজেদের 2 ম্যাচে জয়ের লক্ষ্য বাংলাদেশের। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান গ্রুপ এতে। সেই গ্রুপে তাদের সঙ্গী ভারত ও মালদ্বীপ। চূড়ান্ত হয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের সূচি। এই গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল এফসি, লেবাননের নেজমেহ এফসি ও ভুটানের পারো এফসি। আগামী 26 অক্টোবর নেজমেহ এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যালেঞ্জ লিগ মিশন শুরু করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। 29 অক্টোবর দ্বিতীয় ম্যাচে কিংসের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। 1 নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পারো এফসির বিপক্ষে লড়বে বসুন্ধরা। যদিও এখনও চূড়ান্ত হয়নি ম্যাচের ভেন্যু। বিপিএলে টানা 5 বার শিরোপা জিতে রেকর্ড গড়লেও এশিয়ান পর্যায়ে বসুন্ধরা কিংসের নেই কোনো সফলতা। 2023 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বে খেললেও শারজাহ এফসির কাছে হেরে বাদ পড়ে তারা। পরে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকেও বাদ পড়ে বিপিএল চ্যাম্পিয়নরা। এবার এশিয়ার ক্লাব টুর্নামেন্টের তৃতীয় স্তরের টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ লিগে সেই আক্ষেপ ঘোচাতে চায় বসুন্ধরা কিংস।
দলমত নির্বিশেষে যারা হকির উন্নয়নে কাজ করবেন তাদের যেন নতুন কমিটিতে স্থান দেওয়া হয়, এমন দাবি জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটির কাছে তাদের আহ্বান, গঠনতন্ত্র পুনর্গঠনে কোনো বিশেষ মহলকে যেন সুবিধা দেয়া না হয়। এছাড়াও হকির উন্নয়নে বেশ কিছু রূপরেখা তুলে ধরেন সংগঠকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সংস্কারের ছোঁয়া সর্বস্তরে, বাদ যায়নি ক্রীড়াঙ্গন। দেশের প্রতিটি ফেডারেশন ঠেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কি ধরনের পরিবর্তন আনা যায় সেসব বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে হকির সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে 5 সদস্যের সার্চ কমিটি, যেখানে রয়েছেন হকির সদস্যরাও। দেশের হকিকে বিশ্বমানের করে গড়ে তুলতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন সংগঠকরা। দাবি তুলেছেন শুধু চেয়ার নয়, যারা হকির জন্য কাজ করবেন তাদের যেন প্রাধান্য দেওয়া হয় নতুন কমিটিতে। নবীন এবং প্রবীণ উদ্যোগী লোকজনকে যদি আমরা করতে পারি, সমন্বয় আনতে পারি, আমার মনে হয় যে হকিটা অনেক এগিয়ে যাবে। আমাদের দুর্বল সাইডটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিভিন্ন সময় ফেডারেশনে বিভিন্ন জনকে নিয়ে এসে বিতর্কিত করেছি এবং তাদেরকেও আমরা ঠিকমতো ইউজ করিনি বা তাদের কাছ থেকেও আমরা ঠিকমতো হকির সার্ভিসটা পাইনি। কমিটিতে যোগ্য লোক আসুক, হাত জোর করে বলবো, প্লিজ কেউ যদি ব্যবসা করতে আসে, অন্য কোনো ধ্যান ধারণা নিয়ে আসে, প্লিজ তাদের না নিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়ে আমরা একসাথে কাজ করি। আওয়ামী সরকারের আমলে নানা নির্যাতনের শিকার হয়েছেন অনেক সংগঠক। অনৈতিকভাবে লীগ থেকে বাদ দেওয়া হয়েছে অনেক ক্লাবকে। গঠনতন্ত্রকে ব্যবহার করা হয়েছে নিজস্ব স্বার্থ হাসিলে। নির্যাতিত এই সংগঠকের দাবি, গঠনতন্ত্র সংস্কারে যেন গুরুত্ব দেওয়া হয় হকির উন্নয়নকে। আমাদেরকে গত ফেডারেশন থেকে যেভাবে ছিটকে ফেলে দেওয়া হয়েছে, সেই ধরনের পদক্ষেপ যদি আগামীতে কেউ নেন বা নেয়, এটা তো আমাদের জন্য এটা প্রাপ্তি না। আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েশন আমরা যাতে না থাকি এবং আমরা যাতে মনে প্রাণে হকিকে ভালোবাসি, আমাদের ধ্যান ধারণার মধ্যে যাতে হকি থাকে। সার্চ কমিটিকে রিকোয়েস্ট করব আমাদের যাতে গঠনতন্ত্রটা ঠিক করে তারা ওইভাবে যেটা বলে এটা আলোচনা করে পুরা জিনিসটা গঠনতন্ত্র পুনর্বিন্যাস করে। সামনে হকির যেসব ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে সেগুলোতে অংশগ্রহণ ও আয়োজন নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার দাবি তুলেছেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বর্তমান হকি খেলোয়াড়বৃন্দ। সকালে মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বাংলাদেশের সকল হকি খেলোয়াড়ের পক্ষে সমন্বয়ক হিসেবে 4 দফা দাবি তুলে ধরেন তারা। হকির কল্যাণ এবং উন্নতির স্বার্থে নির্দলীয় হকি কমিটি গঠনে সাধারণ খেলোয়াড়দের পক্ষ থেকে কমিটিতে প্রতিনিধি রাখা, যত দ্রুত সম্ভব মাঠের খেলা শুরু করা, তৃণমূল জেলা এবং স্কুল হকির জন্য টুর্নামেন্ট চালু ও নিয়মিত করার দাবি উপস্থাপন করা হয়। দুর্নীতি ও রাজনীতি মুক্ত পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন গড়তে আহ্বান জানান তারা। পরে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা বরাবর 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপস্থাপন করেন হকি খেলোয়াড়রা। বর্তমানে তো আপনারা সবাই জানেন যে হকির অবস্থা খুবই খারাপ। তো আমরা চাই আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন উনি আমাদের এমন একটি কমিটি দেখ যাতে আমাদের প্লেয়ারের ভবিষ্যৎ যেন ভালো হয়। উপদেষ্টার কাছে আমাদের চাওয়া একটাই থাকবে যে আমরা প্লেয়ার হিসাবে যাতে মাঠে খেলা পাই, আর যেসব টুর্নামেন্ট আছে ঘরোয়া আন্তর্জাতিক সেগুলো যাতে নিয়মিত হয়। আমাদের এখানে অনেক ইন্টারনাল সমস্যা আছে, যেমন স্বজনপ্রীতি আছে, তবে কোচ নিয়ে নানান প্রবলেম আমরা প্লেয়াররা ফেস করি। আবারও স্বাগত খেলার সময়। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ফুটবলার ও হিলির কৃতি সন্তান রুস্তম ইসলাম দুখুকে সংবর্ধনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার বিকেলে হিলি বাজারের পাবনা স্টোর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে ফুল ও ক্রাস্ট উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাকিমপুরের শিক্ষার্থীরা।
পরে হাকিমপুর পৌর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। রুস্তম ইসলামের অর্জনে দেশবাসীর সঙ্গে হিলির বাসিন্দারাও গর্বিত। এই সংবর্ধনা সামনের দিনে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বলে জানান রুস্তম ইসলাম। দুঃখু অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়ন, সে একজন বাংলাদেশের প্লেয়ার। আমরা গর্বিত, আমরা সকলে গর্বিত। চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের দেশকে গর্বিত করেছে, আমাদের হাকিমপুরকে গর্বিত করেছে। তাকে আমরা পাশে পেয়ে আজ আমরাও গর্বিত। আমি ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্রদেরকে এই জন্য যে তারা আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার কারণে। আমি অনূর্ধ্ব-20 জাতীয় দলের একজন প্লেয়ার। আমি আমার দেশের বাড়িতে আসার পর তারা জানতে পারে, তারা জানার পর আমাকে একটা সংবর্ধনার মাধ্যমে তারা আমাকে রিসিভ করে। ধন্যবাদ জানাই। 102 বছর বয়সে স্কাই ডাইভ করে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভার হিসেবে রেকর্ড গড়েছেন ম্যানেট বেইলি। জন্মদিন উদযাপনের অংশ হিসেবে রোববার প্লেন থেকে লাফিয়ে তিনি এই নজির স্থাপন করেন। সুদূর আকাশ থেকে প্যারাশুট পিঠে নিয়ে নেমে আসছেন এক নারী, সঙ্গে আছেন তার ডাইভিং প্রশিক্ষক। দেখে মনে হতে পারে পাখির মতো খোলা আকাশে উড়ে বেড়াচ্ছেন। তিনি যুক্তরাজ্যের ম্যানেট বেইলি। 7000 ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে 102 বছর বয়সে স্কাই ডাইভ করে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভার হিসেবে রেকর্ড গড়েছেন। ম্যানেট বেইলির এই স্কাই ডাইভ ছিল তার দীর্ঘদিনের ইচ্ছার ফলাফল। স্কাই ডাইভের জন্য তিনি বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এবং অবশেষে এটি সম্পন্ন করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। প্লেন থেকে লাফ দেওয়ার মুহূর্তে তিনি তার সাহসিকতা ও মনোবল প্রদর্শন করেন। তার এমন সাহসিকতায় স্থানীয়রা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। Well, I feel it's mission accomplished. Door opened. I thought there's nothing more I can do or say. It's just jump. Well, I suppose I jumped, but anyway, I shut my eyes. And we seem to travel at a very fast speed. তার অসাধারণ অর্জনের স্বীকৃতি স্বরূপ তাকে স্কাই ডাইভ সার্টিফিকেট দেওয়া হয়। তবে এই প্রথমবার নয়, তিনি এর আগেও 100তম জন্মদিনে বেইলি সিলভারস্টোন রেস কোর্সে ফেরারি রেসিং গাড়ি চালিয়ে গতি প্রদর্শন করে আরেকটি উল্লেখযোগ্য কৃতি স্থাপন করেছিলেন। বয়সকে শুধু একটি সংখ্যা হিসেবে প্রমাণ করে ম্যানেট বেইলি জীবনের সাহস এবং অনুপ্রেরণার প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।